আপনারা জানেন বিদেশে প্রায় 45 ভাগ মানুষ হচ্ছে কৃষক, কিন্তু কৃষক আজকে দেখা যাচ্ছে কৃষিকাজ করেও তার কোনো ফল হচ্ছে না। আস্তে আস্তে কৃষক দিন দরিদ্র হয়ে যাচ্ছে, আর যারা ক্ষেত মজুর তারা বাড়িঘর বিক্রি করে ভূমিহীনে ভিক্ষুকে পরিণত হচ্ছে। এই অবস্থায় আর চলতে দেওয়া যায় না। তাই আজকে কৃষি পণ্যের দাম, কৃষি উপকরণের দাম, সার কীটনাশকের দাম বৃদ্ধি হওয়ার ফলে দেশে আজকে নৈরাজ্য সৃষ্টি হয়েছে। আপনারা জানেন যে 1 মণ ধান উৎপাদন করতে প্রতি মণ ধানের পিছনে খরচ হয় 1100 টাকা, অথচ বিক্রি করতে গেলে আমরা বিক্রি করতে পারি মাত্র আর টিএসপি সার বর্তমান 1800 টাকা। এবার প্রত্যেকটা সারের মূল্য বেশি হওয়ার কারণে, উৎপাদন খরচ অত্যধিক হওয়ার কারণে কৃষকরা আজকে কৃষিকাজ করে কোনো ফসল উৎপাদন করেও লাভবান হতে পারছে না। আজকে দেখা যাচ্ছে কৃষকরা কৃষিকাজ করে তাকে বছরে বছরে জমি বিক্রি করতে হচ্ছে। এই অবস্থা আর চলতে দেওয়া যায় না। কাজেই এই অবস্থা থেকে মুক্তি পেতে হলে আমাদেরকে অবশ্যই আজকে কৃষি পণ্যের উপকরণের দাম কমানোর জন্য, ধান কীটনাশক বীজ কমানোর জন্য, নকল সার এবং নকল বিষয়তে আমাদের মুক্তি দেওয়ার জন্য আমাদেরকে একটা আন্দোলন গড়ে তুলতে হবে। তার এই প্রেক্ষাপটে বাংলাদেশের সমাজতান্ত্রিক বাসদের পক্ষ থেকে, সমাজতান্ত্রিক কৃষক ফ্রন্টের পক্ষ থেকে আমরা আজকে পথসভার আহ্বান করেছি। আজকে আমাদের এই পথসভায় সভাপতিত্ব করবেন আপনাদেরই সুপরিচিত আপনাদের এলাকার কৃষি সন্তান মোহাম্মদ আবুল হোসেন ভাই। সংগ্রামী সাথী বন্ধুরা, এই পর্যায়ে আপনাদের সম্মুখে আজকের এই পথসভায় বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ সমাজতান্ত্রিক বাসদের কুমিল্লা জেলার নেত্রী কমরেড ফারজানা আক্তার। সংগ্রামী এতবারপুরবাসী, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল সমাজতান্ত্রিক ক্ষেত মজুর ও কৃষক ফ্রন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে সংগ্রামী শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন জানাচ্ছি। সংগ্রামী বন্ধুগণ, আপনারা ইতিমধ্যে জেনেছেন আমরা আজকে এখানে দাঁড়িয়েছি সমাজতান্ত্রিক ক্ষেত মজুর ও কৃষক ফ্রন্টের সমাবেশে। আজকের এই পথসভা অনুষ্ঠিত হচ্ছে এতবারপুর ইউনিয়ন বাজারে। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন আমাদের দেশের এখনো 45% মানুষ কৃষি নির্ভর। এই কৃষির উপরে ভিত্তি করেই চলে আমাদের দেশের অধিকাংশ অর্থনৈতিক অবস্থা। কিন্তু এই যে কৃষি, যেটা আমাদের দেশের অন্যতম প্রধান খাত, এই কৃষিকে আজকে অবহেলিত করে রাখা হয়েছে। বন্ধুগণ, কৃষকদেরকে ভালো সার দেওয়া হয় না, সারের দাম বারবার বাড়ছে, সারের দামের যে পরিমাণ ঊর্ধ্বগতি হচ্ছে, কীটনাশকের দাম বাড়ছে, বীজের দাম বাড়ছে। উপরন্তু এই সার, কীটনাশক, বীজ সহ কৃষির যেসব উপকরণ আছে সেগুলো কিন্তু আমরা একেবারেই ভালো
এখন অন্তর্বর্তীকালীন সরকার আছে, কিন্তু আমাদের এই কৃষকদের কথা বলার কোনো মানুষ নাই, আমাদের এই ক্ষেত মজুর দিন মজুর খাইদের কথা বলার মানুষ নাই। বন্ধুগণ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের যে সংগঠন সমাজতান্ত্রিক ক্ষেত মজুর ও কৃষক ফ্রন্ট, সেই ক্ষেত মজুর ও কৃষক ফ্রন্টের পক্ষ থেকে আমরা বারবার দাবি জানিয়ে আসছি আমাদের এই কৃষক ভাইদের পক্ষ থেকে। শুধু আমরা দাবি জানালেই হবে না, ঐক্যবদ্ধ একটা আন্দোলন প্রয়োজন, ঐক্যবদ্ধভাবে দাবি জানানো প্রয়োজন। আজকে আপনাদের এই এলাকায় আমরা এসেছি এখানে আপনাদেরকে সচেতন করার জন্য। আমাদের যে অধিকার আছে সেই অধিকারগুলো সম্পর্কে আপনাদেরকে জানান দেয়া এবং আমাদের যে অধিকারগুলো আছে সেগুলো সম্পর্কে সরকারকে জানান দেয়া। আজকে যদি এখান থেকে আমরা জানান দিতে না পারি, আমরা যদি সরকারকে বলতে না পারি যে আমার অধিকার, আমার প্রাপ্য আমাকে বুঝিয়ে দাও, আমার নাগরিক হিসেবে আমার প্রাপ্য হিসেবে আমি পেতে চাই, সেই অধিকার যদি আমরা সরকারকে না জানাই তাহলে সরকার আমাদের সেই দাবি কখনোই মেনে নেবে না। একটা কথা, যখন কোনো সন্তান জন্মগ্রহণ করে সেই সন্তানের যখন ক্ষুধা লাগে সেই সন্তান কান্না না করলে মাসুল যায় না। ঠিক তেমনি আমাদের যখন পেটে ক্ষুধা, আমাদের যখন যন্ত্রণা, আমরা যখন টাকার অভাবে আমাদের সন্তানদের পড়াশোনা করাতে পারি না, তখন কিন্তু আমাদেরকে চিৎকার করে বলতে হয়, মরার আগে হলেও একটা চিৎকার দিয়ে আমাদেরকে মরতে হয়। আমরা মরতে চাই যে আমরা কৃষকরা এদেশের বেশিরভাগ খাত 45% খাত আমরা আমাদের টাকায় আসে, তাহলে আমাদেরকে এভাবে অবহেলিত করে রাখলে আমরা সেটা মেনে নেব না। সংগ্রামী বন্ধুগণ, এই এতবারপুর বাজার থেকে শুরু হোক আমাদের সেই পথ চলা। সবাইকে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন জানাচ্ছি। দুনিয়ার মজদুর এক হও। সাথী বন্ধুরা, সংগ্রামী সাথী বন্ধুরা, আপনারা জানেন যে সরকার এই বছর ধানের মূল্য ধরেছে 1440 টাকা, কিন্তু বাজারে ধান বিক্রি করতে গেলে কৃষক পায় মাত্র 1100 টাকা। আপনি যদি ধান দিয়া আপনি যদি গোডাউনে যান, কিন্তু আপনার থেকে ধান নেয় না। কারণ হচ্ছে বর্তমানে বাজারে ধানের দাম হচ্ছে 1050 টাকা। সরকার ঘোষণা করেছে সরকার ধান কিনবে পাবলিক থেকে 1440 টাকা ধরে সিদ্ধান্ত হয়েছে, কিন্তু আপনি যদি ধান দিয়ে গোডাউনে দাম বিক্রি করার জন্য আপনার থেকে তারা কোনো ধান নেয় না। কি বলে যে আপনার কৃষি কার্ড আছে, আপনি কৃষি কার্ড দেখান, তারপরে আপনার থেকে ধান আমরা কিনে রাখবো। দেখা যাচ্ছে এই যে আপনারা গ্রামে আছেন, আপনাদের প্রয়োজনে কৃষি কার্ড আছে, কিন্তু কৃষি কার্ড পেলেও তারা ফরিয়া ব্যবসায়ী আছে, তারা বাজারে ব্যবসা করে আপনার থেকে ধান কিনে তারা কার্ড দেখিয়ে গোডাউনে বিক্রি করে। কিন্তু আপনি সারা বছর কৃষিকাজ করে পরিশ্রম করে ফসল ফলিয়ে আপনি লোকসান দিচ্ছেন, আর আপনার থেকে দিয়ে কিনে নিয়ে মাত্র হাত বন্ধ করে তারা আবার প্রতি মনে আপনারা 200-300 টাকা বা 400-500 টাকা লাভ করতে পারছে। এই হচ্ছে আমাদের দেশের অবস্থা। কাজে এই অবস্থা থেকে আমাদেরকে মুক্তি দিতে হবে। সংগ্রামী বন্ধুরা, এই পর্যায়ে আপনাদের সম্পর্কে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের কুমিল্লা জেলা নেতা, সমাজতান্ত্রিক দল বাসদ কুমিল্লা জেলার নেতা কমরেড শহীদুল্লাহ তৌফিক। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। কৃষক বাঁচলে দেশ বাঁচবে, আর বাংলাদেশে যদি কৃষক যেভাবে অবহেলিত হচ্ছে, এভাবে যদি অবহেলিত হইতে থাকে, একদিন দেখা যাবে এই বাংলাদেশের দুর্ভিক্ষ দেখা দেবে। কিন্তু আজকাল দেখা যায় যে কোনো কৃষক যদি কোনো ব্যাংক থেকে লোন নিতে চায়, ব্যাংকাররা কি করে এই কাগজ আনো ওই কাগজ আনো, এটা নিয়ে তাদেরকে হেনস্থা করা হয়। কিন্তু একজন শিল্পপতি যদি তার থেকে লোন নিতে যায়, তখন তার 5,000 কোটি টাকার লোন আছে, তারা আরো 2,000-5,000 কোটি টাকা দিয়ে দেয়। তখন কিন্তু কোনো কাগজের দরকার প্রয়োজন হয় না। কিন্তু এভাবে কৃষকদের অবহেলিত করছে। 1 লাখ টাকা লোন নেবেন, আপনি 20,000 টাকা
দিয়ে দিতে হবে। আসা যাওয়া করতে করতে আপনার জুতা পায়ের জুতা নষ্ট হয়ে যাবে। কিন্তু শিরের ভিতরে ব্যাংকের শিরের ভিতরে পয়সা টাকা লাগে। এভাবে যদি কৃষকরা অপদস্থ করা হয় তাহলে বাংলাদেশ কি করে চলবে? কিন্তু সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন যদি দুর্ভিক্ষ হয়, সব কৃষক যদি কৃষিকাজ বন্ধ করে দেওয়া হয় তাহলে কিন্তু আরো দুর্ভিক্ষ দেখা দিবে। এভাবে যদি চলতে থাকে বাংলাদেশ আরো অবহেলিত হবে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে দেখা যায় আপনার ন্যায্য মূল্যে খাদ্যদ্রব্য বিক্রি করে, কিন্তু আমাদের দেশে কোনো ন্যায্য মূল্য বিক্রির ব্যবস্থা নাই। যেখানে আমরা আপনাদের জেলেরা বসবাস করে সরকার যদি মাছ ধরা বন্ধ করে দেয় তাহলে দেখা যায় তাদেরকে ভাতা দেওয়া হয়। কিন্তু আমাদের দেশে যখন কৃষক মার খায়, যখন কৃষি বন্যায় প্লাবিত হয়, তখন ঋণ নিতে গেলে ব্যাংক থেকে ঋণ পাওয়া যায় না, তাদেরকে কোনো ভর্তুকি দেওয়া হয় না। আমি সরকারের কাছে দাবি করবো যেন প্রত্যেক অঞ্চলে অন্তত ওয়ার্ড ভিত্তিক হলো এরকম কৃষি পণ্য ন্যায্য বলে দেওয়া হয়। আর এভাবে বিনা সুদে ঋণ দেওয়া হয়। কিন্তু শিল্পপতির আপনারা বিনা সুদে অল্প ঋণের সুদের মাধ্যমে ঋণ দেওয়া হয়, কিন্তু কৃষকরা যখন ঋণ নিতে চায় তখন তাদের ঋণের বস্তা বাড়া যায়। এভাবে গ্যাস চলতে থাকলে যদি আবার 14% ধরে, কিন্তু শিল্পপতির ধরে 10%, তার কারণ কি? এটা আমার সরকারের কাছে যা দাবি। এই বছর দেখা যায় আমাদের আলু বাইরে খাওয়া হচ্ছে, বাইরে স্বল্পমূল্যে দেওয়া হয়েছে, কিন্তু সরকার এভাবে দরকার যে বাংলাদেশের আলুটা যদি বিদেশে রপ্তানি করা যায় তাহলে দেখা যায় কৃষক বাঁচবে। যদি এটা না করে সরকার ভর্তুকি দেবে, কতক্ষণ ভর্তুকি দেবে? সরকার থাকলে তো ভর্তুকি দিবে, কিন্তু সরকার থাকতেও কৃষকদের ন্যায্য মূল্য পাচ্ছে না। আজকে দেখা যায় আপনাদের বাজারে অনেক আপনার কীটনাশক দোকান আছে, তাদের দিকে গত বছর সার কি দর কিনছেন, বর্তমানে কি দর কিনতেছেন? প্রত্যেক বস্তাতে 500 টাকা 300 টাকা বেড়ে গেছে। এই টাকাটা কোথায় যাচ্ছে? কিন্তু যখন দেখা যায় যে দুর্ভিক্ষ দেখা যায় তারা আরো দুর্ভিক্ষ বাড়ে যায়। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সাথী বন্ধুরা, আপনারা জানেন দেশে একটা অর্থনৈতিক ফসল হচ্ছে আলু। আলুর উপরে দেশের মানুষ নির্ভরশীল, কিন্তু আলু যখন নাকি আমরা উৎপাদন করতে যাই প্রতি কেজি আলু যে উৎপাদন খরচ হয় 20-21 টাকা, যখন বিক্রি করতে যায় তখন বিক্রি করতে 10 থেকে 11 টাকা, যেটা পাইকারি মূল্য কথা আমি বললাম। এই অবস্থাতে হয় তাহলে তো কৃষক হিসেবে বাড়বে, তাতে প্রত্যেকটা খাতে অবস্থা। আজকে ওই লোনের কথা আমার ভাইতে বললো, লোনের হিসাব হচ্ছে আপনার বাংলাদেশে এই পর্যন্ত আপনার 399 কোটি ঋণ নেওয়া দিচ্ছে এদেশে কৃষকরা। কেউ 10,000, 20,000, 50,000 টাকা করে। দেখা গেছে তাদের বিরুদ্ধে 1,80,000 মামলা হয়েছে, কিন্তু আপনার দেখা যাচ্ছে হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়েছে এদেশে পুঁজিপতিরা, তাদের বিরুদ্ধে কোনো মামলা প্রচলিত হয় না। আর তারা বলে যে আমার আরো টাকা দরকার, তাদেরকে আরো টাকা দেওয়া হয়। আপনারা জানেন যে গত 5ই আগস্টের যে সরকার পরিবর্তন অভ্যুত্থান হয়েছে তার পূর্বে তার পরবর্তীতে কিছু ব্যাংক ছিল তাদের দেয় নাই, না দেওয়ার কারণে তারা দেশ করে গিয়েছিল। পরবর্তীতে এই লোনগুলি তারা তাদের ব্যাংকগুলি দেউলিয়া না হয় বাংলাদেশ ব্যাংক তাদেরকে আরো টাকা দিয়েছে। কাজে আজকে আমরা কৃষকদের সর্বদিক থেকে আমরা অবহেলিত। এই অবস্থা চলতে দেওয়া যায় না। কাজে আমাদেরকে এই বিষয়ের উপরে একটা আন্দোলন সংগ্রাম করতে হবে। সংগ্রামের সাথী বন্ধুরা, এই পর্যায়ে আপনাদের সম্পর্কে বক্তব্য নিয়ে আসছেন আপনাদের আজকের সমাবেশের মহিলা নেত্রী মনোহরা মেম্বার। ধন্যবাদ। কৃষক মেহনতি ভাইয়েরা, কিন্তু আমরা এই 3জন বক্তা যা বলে গেছে, কিন্তু আপনারা কমার ব্যাগ সবাই বুঝতে পারছেন। আমরা মনে করেন যদি মাথা ধরে তাহলে মাথা কাটতে ফেলাইলে হতো না, ডাক্তার দেখাইতে। কিন্তু আপনারা মেহনতি মানুষ, কৃষিকাজ যারা করেন তারা দিনের পায়ের গান মাথায় ফেলায়, মাথার গান পায়ে ফেলাইয়া এই কৃষক উৎপাদিত করে। এই উৎপাদিত থাকারা ওই কম ধরে বড় লোকেরা, কিন্তু আমরা কৃষক
জয় হোক মেহনতি মানুষের, জয় হোক কৃষক শ্রমিকের, জয় হোক মেহনতি মানুষের। সংগ্রামী সাথী বন্ধুরা, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আমাদের আজকের সভার সভাপতি আমাদের আবুল হোসেন ভাই। সম্মানিত উপস্থিতি, আজকের এই সভার পথসভার উপস্থিত সবাই আমার সালাম গ্রহণ, আসসালামু আলাইকুম। আজকের এই পথসভা মেহনতি এবং কৃষক হতদরিদ্র মানুষের পক্ষে কথা বলে। আমরা আমাদের পল্লী অঞ্চলের 90% লোক কৃষক এবং আমরা যে কৃষিকাজ করি, কৃষি পণ্য কিনতে গেলে ঊর্ধ্বগতি এবং উৎপাদনশীল ফসল বিক্রি করতে গেলে আমরা বাজারে বিক্রি করতে পারি না। আপনারা জানেন অর্থ অঞ্চলের অনেক চাষি এবছর আলু বিক্রি করতে পারে নাই, ঘরে ঘরে পড়তেছে। আমার সরকারের কাছে দাবি, এই উৎপাদিত পণ্য আলু যাতে বাইরে রপ্তানি করে আমাদের কৃষককে ন্যায্য মূল্য দেওয়া হয় এবং সারের গত বছর 1400 টাকা কিনে আলু চাষ করে 10 টাকা বিক্রি করতে হয়েছে, এই বছর 1800 টাকা এখনো হয়ে গেছে। আমাদের মেহনতি কৃষকের কি অবস্থা হবে? সরকারের প্রতি আমার আবেদন, অতি দ্রুত গতিতে আমাদের এই কৃষি পণ্য উৎপাদনের যে সার, এগুলোর দাম কমানোর জন্য সরকারের প্রতি আমি আহ্বান করে আমি আমার মেহনতি কৃষকের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি। আর নলে বাংলার কৃষক যদি একবার মাঠে নামে, আপনারা জেগে উঠলে আপনারা মাঠে থাকতে পারবেন না। আমি হুঁশিয়ার করে দিচ্ছি, আজকে একবার ইউনিয়নের বাজার থেকে কৃষি পণ্য উৎপাদন করে যাতে বাজারে নিয়ে মেহনতি মানুষ ন্যায্য মূল্য পায় এবং সারের কীটনাশকের বাজার মূল্য যাতে আরো কমিয়ে দেওয়া হয়, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সভাপতি মোহাম্মদ আবুল হোসেন ভাইকে। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আমাদের আজকের সভার পথসভার প্রধান অতিথি বাংলাদেশের সমাজবাদী দল বাংলাদেশ কুমিল্লা জেলার সমন্বয়ক এবং কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড আব্দুর রাজ্জাক। উপস্থিত সংগ্রামী বন্ধুগণ, আজকের এই সভার সংগ্রামী সভাপতি এবং কুমিল্লা জেলা বাসদের অন্যতম নেতা, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি কমরেড সর্দার হুমায়ুন কবির, কুমিল্লা জেলা বাসদের নেতা সংগ্রামী কৃষক জনতা শহীদুল্লাহ তৌফিক এবং আজকের এই সভার সভাপতি জনাব আবুল হোসেন সাহেব সহ এই বাজারের গণ্যমান্য ব্যক্তিবর্গ, আপনাদের সবাইকে জানাই বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন এবং রক্তিম শুভেচ্ছা। আপনারা নেতৃবৃন্দের কাছ থেকে শুনেছেন, আজকে কৃষক ক্ষেত মজুর করে কৃষকদের আজকে ফসল উৎপাদন করে ফসলের ন্যায্য মূল্য পায় না, আবার যখন তারা তাদের খাবার কিনতে যায় তখন আবার সেটা উচ্চ মূল্যে কিনতে হচ্ছে। আপনারা আমাদের নেতৃবৃন্দের মুখ থেকে আপনারা শুনেছেন। আজকে কৃষকদের সংকটের পাশাপাশি আজকে আমাদের এই দেশও এক মহা সংকটের মধ্যে পড়েছে। আপনারা জানেন, আজকে সকাল থেকে আজকে আমরা চাকরিরা বিভিন্ন বাজারে, আজকের এই বাজারে এসেও বিভিন্ন দোকানে বসলাম, কথাবার্তা বললাম, দেশের মানুষ কেমন আছে। মানুষ বলছে আমাদের দেশের অভিভাবক কি, আমাদের দেশে কোনো অভিভাবক নাই। মানুষ মনে করে না দেশে কোনো সরকার আছে, মানুষ মনে করে না কোনো সরকার আছে। জায়গায় সন্ত্রাস হচ্ছে, নৈরাজ্য হচ্ছে, অবদখল হচ্ছে, অবজাস্টিস হচ্ছে এবং মানুষ এক ধরনের আতঙ্কগ্রস্ত সমস্যার বাকি। তাই মানুষের মধ্যে কথাই আছে, দেশের আমাদের তো কোনো অভিভাবক নাই। কেউ বন্ধুগণ, আজকে মানুষের কাছ থেকে যে কথাগুলো শুনলাম, আজকে আপনারা যে কথাগুলো বললেন এবং এই কথাগুলো আজকে সত্যিকার সারা দেশের পরিস্থিতি এমনই একটি অবস্থায় রয়েছে। আমরা এর মধ্যেই আপনাদের সামনে যে কথাটি বলতে চাই, আজকে দেশে যত সংকটই হোক, এই সংকট থেকে আমরা হতাশ হলে চলবে না। জনগণকে
একটা সঠিক পথ নির্ধারণ করতে হবে। আপনারা দীর্ঘ এই 54 বছর আমাদের দেশটা স্বাধীন হয়েছে। এই আপনারা পাকিস্তান আমল দেখেছেন, অনেকে ব্রিটিশ আমল না দেখলেও বাপদাদার কাছে ব্রিটিশদের গল্প শুনেছেন। সেই ব্রিটিশদের হাত থেকে মুক্তির জন্য মানুষ সংগ্রাম করেছিল। কেন সংগ্রাম করেছিল? দেশটা যদি ব্রিটিশরা বিতাড়িত হয়, মানুষ চাকরি পাবে, মানুষ ভাত কাপড়ে নিশ্চয়তা পাবে, মানুষ শিক্ষা পাবে। ব্রিটিশরা বিতাড়িত হয়েছে, পাকিস্তান নামক একটি সাম্প্রদায়িক দেশ হয়েছে, ধর্মের ভিত্তিতে, দ্বিজাতীয় তত্ত্বের ভিত্তিতে একটি দেশ হয়েছে। সব মুসলমান ভাই ভাই, আমরা কি দেখলাম? ওই সেই ভারত বিভক্তির কয়েক মাসের মধ্যে দেখা গেল সব মুসলমান ভাই ভাই নয়, এক মুসলমান খায় আরেক মুসলমান না খেয়ে থাকে। তখন দেখা গেল আমাদের দেশে পাট উৎপাদন হয়, আমাদের দেশে কাগজ উৎপাদন হয়, আমাদের দেশে সেই কাগজ কিনতে হয় 4.5 আনা দিয়া, আর পশ্চিম পাকিস্তানে কিনে তারা 4 আনা দিয়া। 2 পয়সার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম। আজকে 54 বছর আমাদের দেশ স্বাধীন হয়েছে। সেই স্বাধীনতার 30 লক্ষ মানুষ রক্ত দিয়ে, 2 লক্ষ মামুনির চোখানির মধ্য দিয়ে আমরা দেশটা স্বাধীন করলাম। সেই স্বাধীনতা আজকে 54 বছর কেমন আছে আমাদের এই দেশের মানুষ? বলে কাউকে যদি জিজ্ঞেস করতাম পাকিস্তান বলে ব্রিটিশদের বলেই ভালো ছিল, আবার বলে পাকিস্তানের পর পাকিস্তান বলেই ভালো ছিল। এই 5 দিন আগে হাসিনার সরকার গেল, এখন যদি বলি কেমন আছে, হাসিনাই ভালো ছিল। তার মানে কি? যারা মানুষের ভাগ্যের পরিবর্তন করে কথা বলে, যারা মানুষের অধিকারের কথা বলে, যারা রাষ্ট্র মানুষ পেয়েছে ধোঁকাবাজি, তাই মানুষ আজ হতাশাগ্রস্ত। তাই মানুষ আজ প্রত্যেকটি মানুষের কাছে আজকে আশাহীন অবস্থায় মানুষ বাস করছে। কিন্তু এমন তো আজকে আমাদের দেশে শিক্ষা ব্যবস্থার দিকে যদি তাকিয়ে দেখুন, একটা স্কুল কলেজে দিনের পর দিন বলছে ছাত্রদের বেতন লাগবে না, কিন্তু খবর দিয়ে দেখেন এই পিস ওই পিস, এই পোশাক ওই পোশাক। স্কুলগুলোতে আজকে মাস্টারদের যে মর্যাদা দেওয়ার কথা, সেই বেতন নাই। আবার ছাত্রদেরও যে শিক্ষা পাওয়ার কথা, সেই শিক্ষা নাই। তাহলে আজকে আমাদের শিক্ষা ব্যবস্থাও এক এক সরকার এসে এক একটা ওই ছাপায় এক এক সরকারের গুণ কীর্তন গায়, কিন্তু এক একটি ইতিহাসের যে ছাত্র পড়বে, আজকে আমাদের দেশের স্বাধীনতার ইতিহাস, বিএনপি আসলে এক ধরনের ইতিহাস, আওয়ামী লীগ থাকলে এক ধরনের ইতিহাস, জাতীয় পার্টি আসলে এক ধরনের ইতিহাস, আবার জমাত করছে এক ধরনের ইতিহাস। আমাদের দেশের কি শিখবে রাজনীতিবিদদের কাছ থেকে? দেশের রাজনীতি, দেশের অর্থনীতি, দেশের ইতিহাস যদি এতভাবে বিভক্ত হয়ে যায়, আল্লাহর কোরআন তো একটা, কোরআন তো 10টা না, কিন্তু চরমনার ওয়াজ শুনেন তার কাছে মনে হবে জামাতের কোরআন মিথ্যা, জামাতের বয়ান শুনেন তার কাছে মনে হবে 800 বয়ান মিথ্যা। আপনি তারপরে গিয়ে দেখুন, আপনি ওই 5 ঘন্টারই বয়ান শুনে দেখবেন ওই চরমনা একটা মিথ্যা। তো কোরআন তো একটাই। তার মানে আজকে আমাদের ঈমান আকীদা নিয়েও আজকে আমরা সংকটে পড়েছি। আজকে মানুষের মধ্যে গণতন্ত্র যেমন সংকটে পড়েছে, মানুষের ঈমান আকীদা নিয়েও মানুষ এক সংকটের মুখে পড়েছে। তাই আমরা বলতে চাই, প্রত্যেকটা মানুষের বিবেক আছে। আপনারা আপনাদের বিবেকটাকে যদি যাচাই করুন, আপনারা আপনাদের বিবেকের কাছে যদি প্রশ্ন করুন, তাহলে আপনারা নিজেই তার উত্তর খুঁজে পাবেন। সামনে ভোট আসবে, ভোট আজও হবে কি হবে না, মানুষের মধ্যে একটা আতঙ্ক আছে। জৈন্ত মানুষের সাথে কথা বললাম, সকল মানুষ নির্বাচন সুস্থ হবে কিনা, নির্বাচন ভোটের মহা উৎসব হবে কিনা, মানুষ এই আতঙ্কে আছে। কারণ এই 54 বছর আমরা কি দেখলাম, পাকিস্তানিদেরকে হটিয়ে আওয়ামী লীগ যখন আসলো, এই কুমিল্লার নির্বাচনে রশিদ ইঞ্জিনিয়ার বিপুল ভোটে জয়লাভ করছে। সেই রশিদ ইঞ্জিনিয়ারকে হাঁটিয়ে খন্দকার মুস্তাককে জয়লাভ করেছিলেন দেশের স্থপতি।
মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব, কিন্তু সেই খন্দকার মোস্তাক তাকে হত্যা করে দেশের রাষ্ট্রপতি হয়েছে। মানে শেখ মুজিবুর রহমান সাহেব সিরাজ সিকদার সহ, সিদ্দিক মাস্টার সহ অসংখ্য মানুষকে খুন করেছিলেন 3.5 বছরে। আবার খন্দকার মোস্তাক 3 মাসের ভাতায় আদমজির শ্রমিক নজরুল সহ 18 জনকে হত্যা করেছে তুলনামূলকভাবে। 3.5 বছর শেখ মুজিবুর সবার আমলের কেউ তার গুণে বেশি করেছেন। তারপর জিয়াউর রহমান আসলো, কর্নেল তাহের সহ অসংখ্য মানুষকে হত্যা করেছে। তার মানে বিগত 3 সরকার যা হত্যা করেছে জিয়া তার চেয়েও বেশি করেছে। তারপর এরশাদ আসলো, জিয়া যা হত্যা করেছে তার চেয়েও আরো বেশি হত্যা করে। তারপরে এরশাদকে হটিয়ে আসলো গণতন্ত্রের নামে সরকার। আদমজির জুট মিল বন্ধ করে, হাজার হাজার কলকারখানা বন্ধ করে, হাজার হাজার মানুষ সারের জন্য আন্দোলন করেছে, কীটনাশক ঔষধের জন্য আন্দোলন করেছে, পানির জন্য আন্দোলন করছে, পাখির মতো গুলি করে হত্যা করেছে খালেদা জিয়ার সরকার। সেই খালেদা জিয়ার সরকারের বিরুদ্ধে আন্দোলন করে বসানো হলো হাসিনার সরকার। এই 17 বছরে শেখ হাসিনা কত মানুষকে হত্যা করেছে। দিনের ভোট রাতে করেছে, রাতের ভোট দিনে করেছে, তাও মানুষ ভোট দিতে পারে নাই, ভোট সেন্টারে মানুষ যায় নাই। তাহলে মানুষ কি দেখলো? একের পর এক সরকার পরিবর্তন হয়, কে কত কাছে বেশি খুন করে তার প্রতিযোগিতা হয়। একের পর এক সরকার পরিবর্তন হয়, জিনিসপত্রের তার চেয়ে আরো কে কত বেশি দামে বিক্রি করবে তার প্রতিযোগিতা হয়। তার মানে ভালো চেয়ে ভালো নয়, খারাপ হচ্ছে কে বেশি খারাপ করতে পারে সেই তারা প্রতিযোগিতা করে। বন্ধুগণ, সেটা জনগণের জন্য খারাপ হতে পারে, কিন্তু তাদের জন্য খারাপ না, কারণ তারাই ইতিমধ্যেই বাংলাদেশে যাবৎকাল যত এমপি মন্ত্রী হয়েছে, বাংলাদেশে তাদের এমন কোন এমপি মন্ত্রী নাই তারা বুকে হাত দিয়ে বলতে পারবে আমেরিকা বলেন, ভারত বলেন, কানাডা বলেন, বিভিন্ন রাষ্ট্রে তাদের বাড়ি নাই। তার মানে বাংলাদেশে আমি চেয়ারম্যান হব, বাংলাদেশের এমপি মন্ত্রী হয়ে আমি মানুষকে শোষণ করে টাকা কামাবো, আর সেই টাকা বিদেশে পাচার করবো। শুধু নিজের নামে বাড়ি নয়, স্ত্রীর নামে বাড়ি, শুধু স্ত্রীর নামে নয়, শালীর নামে বাড়ি, শ্বশুরের নামে বাড়ি, জ্যেষ্ঠের নামে বাড়ি। এইভাবে কানাডা সহ, আমেরিকা সহ বিশ্বের নানান জায়গায় এই মন্ত্রী এমপি সাহেবদের ঘর বাড়ি ব্যবস্থা নাই। তার মানে বাংলাদেশ হচ্ছে মানুষের জন্য, মানুষ যা উৎপাদন করে সেই ফসলের ন্যায্য মূল্য পাবে না, শ্রমিক যা উৎপাদন করে শ্রমের ন্যায্য মজুরি পায় না, আর শ্রমিককে ঠকিয়ে তারা হাজার হাজার কোটি টাকা কামিয়ে দেশে পাচার করবে, আর ভোট আসলে ভোটের ব্যবসা করবে। আজকে নির্বাচন আসছে, এই নির্বাচন নয়, একটা মহামারী দেশে আসছে। ভোটের সময় আমাদের দেশে মহামারী হয়, এই দেশে এক সময় বন্যা হতো, এখনো হয়। বন্যার সময় খাল, বিল, পুকুর সব বেশি একাকার হয়ে যায়, ময়লা পানি ভালো পানিকেও নষ্ট করে ফেলে। তাই বলে আপনারা পানি ফুটাইয়া খান, আপনারা পুকুরের পানি খাইয়েন না। ঠিক নির্বাচন আসলেও এরকম হয়, আমাদের দেশে নির্বাচন আসলে জুয়ারিরা, হিরোইন ব্যবসায়ীরা, কালো টাকার ব্যবসায়ীরা, মদের ব্যবসায়ীরা, গাঁজার ব্যবসায়ীরা, এই কোটি কোটি টাকার মালিকেরা টাকার বস্তা নিয়ে আসে নির্বাচন। একটা হাঁস বিক্রি হয় 1000 টাকায়, আর একটা মানুষের ভোট বিক্রি হয় 500 টাকায়, একটা লুঙ্গিতে, একটা শাড়ি। তার মানে 5 বছর তারা ভোটের সময় এইরকম অসৎ মানুষগুলি নির্বাচনে দাঁড়ায়। আপনাদের কাছে কে যোগ্য প্রার্থী? আপনাদের কাছে যোগ্য প্রার্থী হচ্ছে যার 3 কোটি টাকা দামের একটা বিলাসবহুল গাড়ি থাকবে, আর পিছনে আর 50 লাখ টাকার আরো 10টা গাড়ি থাকবে, আর আগে পিছনে 100 হুন্ডা পিছনে, 100 হুন্ডা আগে, তার মধ্যে 400 গুন্ডা। তখন বলবেন এইটাই তো তার মানে যত হুন্ডা গুন্ডা এবং যে যত টাকার বস্তা নিয়ে আসবে সে হবে এটাই হচ্ছে। বন্ধুগণ, আমরা বাংলাদেশের সমাজতান্ত্রিক দল, আমাদের কাছে যোগ্য প্রার্থী হচ্ছে ওই ব্যক্তি যার কোনো একজন মানুষ রাজনীতি করে, একটা লোক একটা সংসার চালাতে পারে না,
একবার রিক্সা চালায়, আবার ক্ষেত খামারে কাজ করে, তারপর হাঁস মুরগির কাজ করে, সে কিন্তু তার সংসারটা চালানো। আর একজন এমপি, একজন মন্ত্রী সারা দেশের কথা চিন্তা করে, তাহলে সে টাকা কামাবার সময় পায় না, সে তো মানুষের কথাই চিন্তা করে। বলে আমরা কি দেখি, আজকে তারা নির্বাচন আসলে আপনাদেরকে 1000 টাকা 1500 টাকা দিয়ে আপনাদের কাছ থেকে তারা নেয়। বন্ধুগণ, এই টাকা দিয়ে তারা আপনাদেরকে ভোট দিয়ে নেয়। নির্বাচনটাকে তারা মনে করে একটা ব্যবসা। ভোটের সময় আমি 5 কোটি টাকা ব্যয় করব, আর ভোটের পরে আমি 500 কোটি টাকা কামাবো। এই হচ্ছে তাদের নির্বাচন। আমাদের দেশে যখন আসে, একটা মহামারী আসে, আপনার বাচ্চাকে আপনারা দেন 10 টাকা 20 টাকা 50 টাকা স্কুল কলেজে দেওয়া। আর এই নির্বাচন আসলে ঘর থেকে আসবে টাকার বস্তা দিয়ে আপনার যে শিশু স্কুলে যাবে, সেই স্কুলের শিশুকে দিবে তারা 1000 টাকা প্রতিদিনের কর্মী খরচ। এই কর্মী খরচ যেখানে সে বাবা দিত 30 টাকা, এই 30 টাকা বাস ভাড়া দিয়ে আসতো আর চাইতো। আর যখন প্রার্থী এসে তাকে 1000 টাকা দিল, টাকা খরচ করবে কই? তখন সে মদ খাওয়া শিখে, গাঁজা খাওয়া শিখে। এই নির্বাচন আপনার সন্তানকে অসৎ বানাবার একটা প্রক্রিয়া। আপনার নির্বাচন যিনি আসবেন, তিনি তো আপনাদের সেবা করতে আসবেন। তিনি টাকা নিয়ে আসবেন কেন? তিনি তো বলবেন, ভাই আমি 5 বছর আপনাদের গোলামি করার জন্য আসছি, আমি আপনারা আমারে খাওয়ান। তাহলে জনগণ তাকে খাওয়াবে, জনগণ তার মাইকের খরচ দিবে। তাহলে সেই খরচ কোথায়? এক সময় আমাদের দেশে নির্বাচন হতো, গ্রামের সবচেয়ে তারা গ্রামের সব মানুষ বলতো, ভাই আপনি নির্বাচনে দাঁড়ান। সে বলতো না, বলে ভাই আমি পারবো না, আমি স্কুলে মাস্টারি করি, আমি টিউশনি করি, আমি কষ্ট করে সংসার চালাই, আমি নির্বাচনে দাঁড়াতে চাইতে পারবো না। আমার নাম এত নমিনেশন টাকা কারোর চা খাওয়াইতে পারবো না। তখন এই মানুষটার দায়িত্ব নিত গ্রামের সব। আপনি দাঁড়ান, টাকা পয়সা খরচ করতে হবে না, কাউকে চা খাওয়াইতে হবে না, আপনি দাঁড়ান, আপনাকে আমরা ভোটটা দেব। তার মানে সব মানুষগুলোকে মানুষ তারা বলাতো। আর এখন কি হয়, টাকার বস্তা নিয়ে এসে আপনাদেরকে বলে, আসার আগে দিয়েই তার লোকজনকে দিয়ে পাঠিয়ে দেয়। আর নেতা যে ভোটে আসবে, আমি যখন আসবো আমার দিকে ভুল ছিটেই নেতার টাকায় ভুল কিনে এই ভণ্ডামি যারা করে তারাই হয় নেতা, তারাই হয় চেয়ারম্যান, তারাই হবে এমপি, তারাই হবে মন্ত্রী। এইভাবে আমাদের দেশে 54 বছর চলে আসছে। তাই আমরা মনে করি বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ একটি সমাজ পরিবর্তনের রাজনীতি করে। আমরা চাই সকল মানুষ মায়ের পেট থেকে আমরা সমানভাবে আসছি। আমরা যত দোষ গন্ধগোষ, আমরা যা খারাপ তার জন্য কে দায়ী? আমরা সবাই আল্লাহরে দায়ী করি। আপনি এই বেলা কি খাইছেন? ভাই আল্লাহ যা কপালে তাই খাইছেন। তার মানে আল্লাহ আপনার কপালে খারাপ রাখছে। কারণ আপনি সারাদিন রান্না দিয়েছেন, রান্না দিয়ে চাউলের দোকানে গেলেন, চালের দাম ভাঙ্গা। আপনি মাছের দোকানে গেলেন, মাছ কিনতে পারলেন না, তারপরে আলু কিনে নিয়ে চলে গেলেন। আর কি করলেন? আল্লাহ কপালে রাখছে। আল্লাহ কপালে রাখে নাই। যদি আল্লাহ যদি মাছ, মাংস, দুধ, কলা, ডিম এগুলো বাজারে না পাওয়া যাইত, তাহলে আল্লাহর আমার কাছে এই খাবারগুলি আছে, আমার কাছে টাকা নাই। ঠিক ঠিক বলে টাকাটা কার কাছে আছে? ওই 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন। যে 18,000 মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মাখলুকাত মানুষ। আর মানুষদের মধ্যে শ্রেষ্ঠ মানুষ হচ্ছে ওই মানুষ যে পরের হক আত্মসাৎ করে না, যে ঘুষ খায় না, মাথার গাম পায়ে ফেলে বুকের আহার জোগাড় করে। সেই মানুষকে আমার ওই কৃষক, দিন মজুর, ক্ষেত মজুর, সব ব্যবসায়ী, সব শিক্ষক এরাই হচ্ছে। কিন্তু এদের ঘরে খাবার নেই, এদের ঘরে ভালো অবস্থান নাই।
আল্লাহ আমার কিছু মতো রাখে না। আল্লাহ কার কিছু মতো রাখছে? শুধু কি জালিমদেরকে বলে, যে যে দুর্নীতি করে, যে মানুষের আত্মসাৎ করে, চাঁদাবাজি করে, ডাকাতি করে, সেই ভালো খাবার খায়, তার মানে আল্লাহ কি ডাকাতদের পক্ষে? না, আমাদের কিছু মানুষ আছে জনগণকে আল্লাহ দোহাই দিয়ে হায়াত মউত রিজিক আল্লাহর হাতে, এই কথা ঠিক, কিন্তু আজকে এই কথাটি কেড়ে নিয়েছে কিছু শোষক অন্যায় অত্যাচারী মানুষগুলো। এখন যদি বলেন হায়াত মউত আল্লাহর হাতে, এই যে আমেরিকা লিবিয়াতে হাজার হাজার মানুষ মারলো, তাহলে আল্লাহ কি এই মৃত্যুটা লিখে দিছে? ফিলিস্তিনিদের প্রতিদিন ইসরায়েল হাজার হাজার মানুষকে হত্যা করেছে, আমি ফতোয়া দিয়ে দিলাম মউত আল্লাহর হাতে, তাহলে এখন তো দেখি আমেরিকার হাতে, এখন তো দেখি ইসরায়েলের হাতে। তার মানে আমি আল্লাহর উপরে দোষ দিয়ে আমেরিকার রক্ষা করতেছি, আল্লাহর উপরে দোষ দিয়া আমি রক্ষা করতেছি ইসরায়েলকে। তাহলে আজকে আল্লাহ কোনো দোষ নাই। আজকে আমাদের দেশে কালোবাজারি মুনাফাখোররা যেমনি ভাবে চাল ডাল মজুত করে জিনিসপত্রের দাম বাড়িয়ে দিয়ে কোটি কোটি টাকা মুনাফা কামিয়ে নিচ্ছে, আর আমেরিকা সারা বিশ্বব্যাপী তেল গ্যাস লুণ্ঠন করে অস্ত্র বিক্রি করে যুদ্ধ লাগাও, অস্ত্র বিক্রি করো, যুদ্ধ না লাগালে অস্ত্র বিক্রি করবে তারা সেই সময়। এবং আপনারা লক্ষ্য করেছেন, সন্দেহ হয়ে যাচ্ছে কথা দীর্ঘায়িত করবো না, আমাদের দেশকে নিয়ে একটা সিনেমিনি খেলছে। আপনারা আমাদের সেন্ট মার্টিন বঙ্গোপসাগর, সেই সাগরে গ্যাস সহ আমাদের খনিজ সম্পদ লুণ্ঠন করার জন্য আমেরিকা ভোট পেতে আছে। আমাদের দেশে ৭১ তারা সপ্তম, কারণ আমেরিকা জানে বাংলাদেশে কি সম্মান আছে। বাংলাদেশ বিশ্বের মধ্যে এমন একটি দেশ যেই দেশের আর পিছিয়ে হল খনিজ, যা আমি একদম ধান কোন ধরনের মাটির গাছ আমরা কিচ্ছু করলাম না, রাস্তার উপরে ছিটাই দিলাম, 10 দিন পরে দেখলাম ধান গাছ হয়ে গেছে, এমন দেশ। তাহলে আজকে আমেরিকার মুলুক পড়েছে, দৃষ্টি পড়েছে আমাদের দেশের উপর, এই দেশটাকে লুণ্ঠন করার জন্য দাবিদারি সরকার তৈরি করছে। আবার ভারত স্বাধীনতা যুদ্ধে আমাদের বন্ধু রাষ্ট্র, আজকে সেই বন্ধু রাষ্ট্র একের পর আমাদের নদীগুলোতে বাদ দিয়ে গলা টিপে, ফারাক্কা বাঁধ সহ অন্যান্য বাঁধে গলা টিপে হত্যা করছে আমাদের নদীগুলোতে বাদ দিয়ে। তো আজকে মার্কিন সাম্রাজ্যবাদ এবং এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, ভারতীয় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল মানুষের অধিকার আমরা সংগ্রাম করছি। আগামী সংসদ নির্বাচন যদি হয়, সেই নির্বাচনে আমরা আমাদের দলের পক্ষ থেকেও এই চান্দিনা এলাকায় আপনাদের সামনে যে দাঁড়িয়ে আছে ওই মার্কার প্রার্থী হিসাবে আমরা প্রার্থী ডাক্তারকে ঘোষণা করেছি। অন্যায়ের পক্ষে, ন্যায়ের পক্ষে, মেহনতি মানুষের পক্ষে যদি ভোট হয়, ওই মার্কার পক্ষে আপনারা ভোট দিয়ে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে সংগ্রামকে জোরদার করবেন, যে আশাবাদ ব্যক্ত করে আপনাদের সালাম জানিয়ে বাজারবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে